আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। 12 কোটি এখন কোথায়? সেই 12 কোটির ইব্রাহিম আপনারা নিশ্চয়ই জানেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম বীর বিক্রম নামের সাথে সম্ভবত সৈয়দও আছে। ইব্রাহিম বীর বিক্রম তিনি 1971 সালের একটা খেতাব নিয়ে আছেন। সেনাবাহিনীতে ছিলেন, বিএনপি পন্থী সামরিক কর্মকর্তা হিসেবে ছিলেন। 1/11-এর সময়ে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যে রাজনৈতিক দলে তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মী, ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মী দিয়ে সহযোগিতা নিয়েছেন আমার জানা মতে। তো মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম আপনারা জানেন যে শেখ হাসিনার অন্যতম দোসর ছিলেন। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর বিক্রম সাহেব ভেরি ইন্টারেস্টিং ব্যাপার যে সে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহু সুযোগ সুবিধা নিয়েছে। যেরকম দৈনিক নয়া দিগন্ত, এটা তো জানেন 2013 সালে শাহবাগীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বলেছে চিৎকার দিয়ে। জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নয়া দিগন্তর নামও বলেছে। তো নয়া দিগন্তের নিয়মিত লেখক ছিল ইব্রাহিম। হাবি জাবি 71 কেন্দ্রিক শেখ মুজিবকে নিয়ে এটা সেটা লিখত, সেখান থেকে টাকা ইনকাম করত। তো এই ইব্রাহিম ভিতরে ভিতরে সে ভারতের গোয়েন্দা সংস্থার ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে বলে আমরা বিভিন্ন জায়গায় খবর পেয়েছি। তো এই ইব্রাহিম আমরা যখন বিভিন্ন লোকজন বলতেছিল যে এই লোককে তো সম্মান করেন, সে তো ভারতের এজেন্ট হয়ে কাজ করে, কোনো বিজ্ঞ প্রবীণ ব্যক্তি বলে ফেলত, বিশ্বাস করতে কষ্ট হতো। টেলিভিশন টকশোতে খুব সুন্দর সুন্দর কথা বলতো, গুছিয়ে থেমে থেমে দাড়ি কমা দিয়ে। আবার কিছু কিছু ডানপন্থী হিসাবে ইসলামের পক্ষেও কথা বলতো। বইটাও লিখেছেন ইংরেজিতে, বাংলায়। পণ্ডিত পণ্ডিত একটা ভাব ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম তার যে সেই তথাকথিত কল্যাণ পার্টি, এটা নামে মাত্র একটি পার্টি ছিল, এটা একটা তার প্ল্যাটফর্ম। সে শেখ হাসিনার দোসর হয়ে তার 24-এ যে অবৈধভাবে সরকার গঠন করলো, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তখন সে অবৈধ সরকারের সময় সেও অবৈধ এমপি হয়ে গেল। যদি ভুল না হয়ে থাকে তাহলে সম্ভবত তাকে কক্সবাজারের কোনো আসন থেকে ভুয়া এমপি বানিয়েছে, যদিও তার বাড়ি চিটাগং। চিটাগং, সাতকানিয়া বা যেখানে মাদ্রাসা, কমিয়া মাদ্রাসা আছে আহমদ শফি, সেই এলাকায় সম্ভবত তার বাড়ি, ওই আসনে। তো তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি ফোনে কথা বলেছিলেন, ফোন আলাপ। সেখানে তিনি বলেছিলেন 24-এর নির্বাচনের আগে, 24-এ যে ভুয়া নির্বাচনটা হয় তার আগে, যাতে তিনি শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যান। এই জন্য তারেক রহমান তাকে অনেক সম্মান দিয়ে কিছু কথা বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তা ইব্রাহিম ভাই সম্বোধন করে কথা বলেছিলেন, তাকে যথেষ্ট সম্মানজনক কিছু কথা বলেছিলেন, দেশের পক্ষে থাকার কথা বলেছিলেন। সেগুলো আপনারা নিশ্চয়ই সেই ফোন আলাপ শুনেছেন। তখন ইব্রাহিম 12 কোটি টাকার কথা বলেছিলেন। তার 12 কোটি টাকার প্রয়োজন, তার বিভিন্ন ঋণ আছে, ঘাটতি আছে। এটা কে দেবে তাকে যদি সে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যায় ভোটার? তো আমরা দেখতে পেলাম কি এরপরে তিনি শেখ হাসিনার সেই ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করলে ভুয়া এমপি হয়ে গেলেন, পার্লামেন্টে গেলেন, সংসদে গেলেন, সেখানে
খুশিতে গদগদ অবস্থা। সে ভুয়া সংসদে গিয়ে, অবৈধ সংসদে গিয়ে সে বক্তৃতা করলো। তো বোঝা গেছে তাকে এরপর বাংলাদেশের অনেক মানুষ তাকে 12 কোটি হিসেবে চিনল, রাজনৈতিক ময়দানের লোকজন, যে 12 কোটি ইব্রাহিম। 12 কোটি টাকা তাকে হয়তো শেখ হাসিনা দিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা দিয়েছে। সে দেশের জাতির বিরুদ্ধে দাঁড়ালো, শেখ হাসিনার অবৈধ এমপি হলো। এখন এই যে আগস্টে জুলাই বিপ্লবে যে মানুষগুলোকে মেরে ফেললো, হাজার হাজার মানুষকে, তরুণদেরকে মেরে ফেললো, এর দায় তো ইব্রাহিমেরও আছে। যেহেতু সে অবৈধ সরকারের এমপি ছিল, সরকারের ছিল এবং তার পক্ষে ছিল, সেই ইব্রাহিম আজকে প্রায় 12 মাস হতে চললো, 11 মাস পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স। এরকম একজন দাগী আসামি, আমি যতটুকু জানা আছে তার বাসা হচ্ছে মহাখালী DOHS, সম্ভবত 25 নম্বর রোডে, মহাখালী DOHS এ যে মসজিদটা আছে তার সেখান থেকে কাছাকাছি। তিনি কি বাসায় থাকেন না? তিনি কি পালিয়ে গেছেন? তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাকে রিমান্ডে নিয়ে কেন জানা হচ্ছে না কিভাবে জুলাইয়ে মানুষ মেরেছে? তাকে কি ওয়াকার সেফ জোনে রেখেছে? অন্তরায়টা কি? তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা দেখলাম একটা ক্রিমিনাল ATM শামসুল হুদা 111-এর কুশীলব কিছুদিন আগে মারা গেল, তাকে গ্রেফতার করে না এতদিনে। এখন এই যে ইব্রাহিম, এখন পর্যন্ত তাকে গ্রেফতার করছে না, কবে গ্রেফতার